নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আমি জানি না এই ভিডিও কতজনের টাইম লাইন অব্দি পৌঁছাবে, কারণ এই ধরনের ভিডিওকে সাধারণত ইউটিউব রেকমেন্ড করে না। তাই একটা অনুরোধ থাকবে, যারা এই ভিডিও দেখছেন, যদি এই লিঙ্কটিকে একটু শেয়ার করে দেন, তাহলে এই খবর আন্তর্জাতিক মহলে কিন্তু পৌঁছাতে পারে। এবং আমার একটাই লক্ষ্য, যেভাবে ইউনিশ সরকার দিনের পর দিন সনাতনী সংখ্যালঘুদের উপর কার্যত অত্যাচার চালাচ্ছে, নিপীড়ন চালাচ্ছে, তা বিশ্বের সমস্ত দেশের কাছে পৌঁছে যাক। অন্তত বিশ্বের যে কোনো দেশে যেখানে সনাতনীরা আছে, অন্তত ইউনিশ সরকারের এই কদর্য রূপ একবার তারা চাক্ষুষ করুক, তাহলেই তারা বুঝতে পারবেন তারা কত বড় ভুল করেছেন। অর্থাৎ ভালো শান্তশিষ্ট ছেলে, নোবেল জয়ী অর্থনীতিবিদ, শান্তিপ্রিয় মানুষ হিসেবে পরিচিত মোহাম্মদ ইউনুস যে আদতে কত বড় নরখাদক, তা কিন্তু গোটা বিশ্ব আজকে জানতে পারবে যদি এই ভিডিও সকলের কাছে পৌঁছাক। কেন বললাম আজকে এতগুলো কথা? কারণ এর আগে বাংলাদেশের সনাতনী এবং সংখ্যালঘুদের উপর একাধিক অত্যাচারের ঘটনা কিন্তু আমাদের সামনে এসছে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের মতো আমেরিকান প্রেসিডেন্ট, তারা কিন্তু সনাতনী সংখ্যালঘুদের উপরে এই অত্যাচার নিয়ে সরাসরি বাংলাদেশের বিপক্ষে মুখ খুলেছেন। শেখ হাসিনা, নরেন্দ্র মোদী, জয়শঙ্করের বিদেশ দপ্তর, একাধিক দেশ সনাতনীদের এই নিরাপত্তা নিয়ে কিন্তু উদ্বিগ্ন। কিন্তু তা সত্ত্বেও যেন এক অদৃশ্য কোনো হাত ইউনিশ সরকারের পক্ষ থেকে এই সনাতনীদের উপর দিনের পর দিন অত্যাচার চালিয়ে যাচ্ছেন। ঠিক দুদিন আগে একটি ইন্টারভিউ, বলা ভালো দুটো ইন্টারভিউ, দুটো কথা আমি আপনাদের পড়ে শোনাতে চাই। প্রথমে ইন্টারভিউটি দিয়েছিলেন নাহিদ। নাহিদের কথা আপনারা সকলেই জানেন। তিনি বিবিসি হিন্দিকে একটি ইন্টারভিউতে বলেছিলেন, সনাতনী এবং সংখ্যালঘুদের উপর এই অত্যাচার সংক্রান্ত বিষয়টা সম্পূর্ণ আমাদের বিষয়, অর্থাৎ বাংলাদেশের ইন্টারনাল ইস্যু। সেখানে ভারতকে ভাবতে হবে না, আমরা আমাদের সনাতনী সংখ্যালঘুদের যথেষ্ট পরিমাণ ভালো রাখবো, যত্নে রাখবো। এই ধরনের একটি কথা বলে রাতারাতি তিনি হিরো হয়ে গেছিলেন বাংলাদেশের মানুষের কাছে। কিন্তু আজ রংপুরে সনাতনীদের উপর যেরকম অত্যাচারের ঘটনা গোটা বিশ্ব দেখলো, আন্তর্জাতিক মহল দেখলো, তাতে এই নাহিদ যে এখন কোথায়, তা আমি জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর এই সনাতনীদের উপর অত্যাচার কোনোভাবেই বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স নয়। যে ইস্যু নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট টুইট করেন, যে ইস্যু নিয়ে নরেন্দ্র মোদী স্বয়ং মোহাম্মদ ইউনুসকে ফোন করেন, যে ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলের একাধিক মিডিয়া দিনের পর দিন লেখে, সেটা বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স কিছুতেই হতে পারে না। এই জ্ঞানটা নাহিদের মতো এই উপদেষ্টার থাকবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু নাহিদ দুদিন আগে যে কথাবার্তাগুলো বলেছেন, এরপরেও বাংলাদেশের সনাতনীরা আজকে এই ধরনের অরাজকতা বা এই ধরনের পরিস্থিতির মধ্যে কেন পড়লেন? কি হয়েছে ঘটনা? নিঃসন্দেহে আপনারা অনেকেই জানেন, আমি পরবর্তীকালে আরো ডিটেল আলোচনা করব। কিন্তু তার আগে মোহাম্মদ ইউনুসের একটা ইন্টারভিউ লাইন আমি আপনাদের শোনাতে চাই, যেখানে তিনি ভারতীয় এক সাংবাদিককে সরাসরি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে কেউ একটা ভুল বুঝিয়েছে। এমনকি এখন বাংলাদেশ এবং সংখ্যালঘুদের বিষয়ে যখন কথা বলা শুরু করেছেন, তিনি বলেছেন এটা অপপ্রচার যা বিশ্ব জুড়ে চলছে। কিন্তু যখন তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানবেন, তখন ট্রাম্প অবাক হবেন যে বাংলাদেশ কতটা ভালো আছে এবং বাংলাদেশের সনাতনীরা নাকি সত্যি খুব ভালো আছে। তখন ভারতীয় সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, শুধু তো ডোনাল্ড ট্রাম্প নয়, নরেন্দ্র মোদী স্বয়ং সংখ্যালঘুর উপর অত্যাচার নিয়ে আপনার বিরুদ্ধে কথা বলেছেন। তখন তিনি বলেছেন, যখন নরেন্দ্র মোদী ফোনে আমার সঙ্গে কথা বলেন, তখন আমি সুনির্দিষ্টভাবে তাকে বলি বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে কোনো রকম খারাপ আচরণ করা হয়নি, এগুলো অপপ্রচার। অনেক সাংবাদিক এখানে আসার পর উত্তেজনার জন্য কিছু খবর সৃষ্টি করছে, অর্থাৎ ভারতীয় মিডিয়া দ্বারা এই ধরনের খবর ছড়াচ্ছে আন্তর্জাতিক মহলে, এই কথা কিন্তু বলার চেষ্টা করেছিলেন। পরবর্তীকালে তিনি এক অন্য কথা বলেন, ঠিক যেখান দিয়ে আজকের আমার এই প্রতিবেদনের আসল অ্যানালাইটিক্স বা আসল বিশ্লেষণাত্মক পয়েন্ট। তিনি বলেন যে কারা পিছন থেকে চক্রান্ত করছে এ আমার জানা নেই, আমি জানি না, কিন্তু এসব চক্রান্ত বা এসব প্রচারণা বা এই প্রতারণা বাস্তবতার সঙ্গে মেলে না। সব ঘটনার পিছনে একদল ব্যক্তি রয়েছেন। এবার সরকার চালাচ্ছেন মোহাম্মদ ইউনুস, সরকারে আপনার লোকজন এই ধরনের সংখ্যালঘুদের উপর দিনের পর দিন অত্যাচার করছেন, আর আপনি জানেন না এই ঘটনার পিছনে কি। অর্থাৎ যে ঘটনা ঘটেছে, সে যে ছবি, যে ভিডিও আমাদের সামনে এসছে, যে পুলিশ প্রশাসন সেনাবাহিনীর অপকর্ম আমাদের চোখের সামনে এসছে, তা মোহাম্মদ ইউনুসই জানেন না এই আসল যোগসাজশ বা এর পিছনে আসল ষড়যন্ত্রকারী কে। আর এখানেই প্রশ্ন, সেনাবাহিনী কিভাবে এতটা তৎপর হয়ে যায় প্রতি ক্ষেত্রে? আজকে রংপুরে যে সভা, সংখ্যালঘুরা 8 দফা যে দাবি,
যে দাবি নিয়ে দিনের পর দিন লড়াই করলেন, সেই দাবি আজকে রংপুরে একটি সমাবেশের মাধ্যমে আরো বৃহত্তর মঞ্চে পৌঁছাবে এরকম ডাক দিয়েছিলেন সনাতনী সংগঠনরা। তারপরে গিয়ে দেখা যায় রংপুরে নাকি হোটেল দেওয়া হচ্ছে না সংখ্যালঘুদের। কেন বাংলাদেশের নাগরিকরা হোটেল পাবে না? তাদের কি হিন্দু, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টান এই ভেদাভেদ করে আজকাল হোটেল দেওয়া হবে? এই প্রশ্ন তো আজকে মানবাধিকার কর্মী, মানে সচেতন কর্মী হিসাবে সকলের তোলা উচিত। সত্য এখানে গিয়ে দেখা যায় সনাতনী সংখ্যালঘুদের নাকি হোটেল দেওয়া হয়নি। আজকে আমরা রংপুরে এসেছি, আমার খুব কষ্ট লাগছে এই কথাটা বলতে। আমরা ভোরে আমাদের সমস্ত বাংলাদেশের কৃতি সন্তরা হোটেলে উঠেছে। আমাদেরকে সন্ধ্যায় হোটেল ম্যানেজমেন্ট জানালো পুলিশ প্রশাসন চায় না যে আমরা এখানে হোটেলে থাকি, আমাদের হোটেল ছেড়ে দিতে বলছে। আপনারা কোন পর্যায়ে আমরা বাংলাদেশে অবস্থান করছি, হিন্দুরা কোন অবস্থায় নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এটা বোঝার জন্য তো আর কোনো ক্লাস বা কোনো প্রুফ দরকার হয় না। শুধু তাই নয়, যখন এই সভা হবে, সেই সভার স্থান পরিবর্তন করে দেওয়া হয়েছিল সেনাবাহিনী এবং পুলিশ কর্তাদের নির্দেশে। কারণটা কি? আপনারা যদি আরো তলিয়ে ভাবেন, কোনো ক্ষেত্রেই সরকার কিন্তু কোনো কংক্রিট কারণ দেখাতে পারেনি আন্তর্জাতিক স্তরে, এবং সবটাই কিন্তু সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বলে আমার মনে হয়। অর্থাৎ প্রশ্ন তো ঘুরে ফিরে আসে, যেখানে মোহাম্মদ ইউনূস বারংবার বলছেন এই সংখ্যালঘুদের উপর অত্যাচার আদতে সরকার করছে না, সরকার এইগুলোকে প্রশ্রয় দেয় না, অথচ বাংলাদেশেই দিনের পর দিন সংখ্যালঘুদের উপর এই ধরনের অত্যাচার হচ্ছে, তাহলে সরকার বিরোধী কোন শক্তি দিনের পর দিন এই সনাতনী সংখ্যালঘুদের রীতিমতো টর্চার করছে? কোথাও গিয়ে সেনাবাহিনী বা সেনাপ্রধান এর সঙ্গে যুক্ত নয় তো? কারণ একাধিক ঘটনায় আমরা দেখেছি, অন্তত চট্টগ্রামের মতো ঘটনায় দেখেছি, কার্যত সেনাবাহিনী এবং মুক্তিবাহিনী বা এই যে যৌথ বাহিনী, তারা কার্যত সেনাবাহিনীর সদস্যদের নিয়ে সনাতনীদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। সিসিটিভি ভাঙার ফুটেজ আমরা দেখেছি, সেই ফুটেজে আমরা দেখেছি সেনাবাহিনীর লোকেরা নাকি সিসিটিভি ভাঙছেন, অর্থাৎ সুরক্ষার কাজে লাগানো সিসিটিভি তারা ভাঙছেন কারা? সুরক্ষা বাহিনী, সেনাবাহিনী। অর্থাৎ প্রতি পদক্ষেপে সেনাবাহিনী যেভাবে অ্যাক্টিভনেস দেখাচ্ছেন, এই সনাতনী সংখ্যালঘুদের উপর ঝাঁপিয়ে পড়ছেন, চাকমা সম্প্রদায়ের উপর ঝাঁপিয়ে পড়ছেন, তাতে কিন্তু মোহাম্মদ ইউনূসের রাশ আদতে এই আইন প্রশাসনের হাতে নেই বললে চূড়ান্তভাবে ঠিক কথা বলা হয়। কারণ এই আইন প্রশাসনের এখন সরকারি দায়িত্বই তো সেনা প্রধানের হাতে, কিন্তু সেনা প্রধান যদি দায়িত্ব নিয়ে দিনের পর দিন এ ধরনের আচরণ করে, তাহলে আন্তর্জাতিক স্তরে আবার মোহাম্মদ ইউনূসকে এমন কিছু প্রশ্ন ফেস করতে হচ্ছে তা নিঃসন্দেহে অস্বস্তিকর। কিন্তু আজকে যে ঘটনা ঘটলো, আজকে কি ঘটনা ঘটলো? আজকে রংপুরে প্রথমে হোটেল দেওয়া হলো না, প্রথমে সংখ্যালঘু যে সমাবেশ তারই অনুমতি পাওয়া যাচ্ছিল না, ফলে স্থান বদল করা হলো। স্থান বদল যখন হলো, যখন দেখলেন কোনো ক্ষেত্রেই সনাতনী সংখ্যালঘুরা থামছেন না, দমবেন না, তখন কি করলেন? তারা হোটেল দিলেন না। এমনকি চিন্ময় মহাপ্রভুর মতো একজন ব্যক্তিত্বকে হোটেল থেকে ছাড়ার একটা ব্যবস্থা করা হলো, বলা হলো অন্য হোটেলে যান, কোনো সনাতনী সংখ্যালঘু ভাই বোনদের হোটেল দেওয়া হবে না। কিসের জন্য হবে না? এরা কি উগ্রপন্থী কেউ? তা তো নয়। এরা দেশদ্রোহী নয়, এরা রাষ্ট্রদ্রোহী নয়, এরা বাংলাদেশ বিরোধী নয়, কিন্তু দিনের পর দিন এদের ভারতের দালাল, এরা আওয়ামী লীগের দালাল, এই সকল তকমায়িত করে কার্যত আপনারা এদেরকে এক ঘরে করে যাচ্ছেন। যে মুক্তিযুদ্ধের 2/3 শহীদ হচ্ছে হিন্দুরা। বাংলাদেশ থেকে যে কোটি শরণার্থী হয়েছে, সেখানে 70% মানে 70 লাখ হচ্ছে হিন্দুরা। বাড়িঘর হারিয়েছে হিন্দুরা। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে হিন্দুদের ভূমির উপর। হিন্দুদের দানকৃত অনেক প্রতিষ্ঠানের উপর কলেজ, ইউনিভার্সিটি হয়েছে, কিন্তু দুর্ভাগ্য সেখানে হিন্দু ছাত্রদের না কোটা আছে, না কোনো সংরক্ষণ আছে, মূল্যায়ন আছে, না সেখানে তাদের কোনো প্রার্থনালয় রয়েছে। এগুলো হয়েছে কেন? কাণ্ডজ্ঞান বিবর্জিত হওয়ার কারণে। কিন্তু আজকে যেটা বাংলাদেশের মানুষের স্বাধীন একটা অধিকার, হোটেল পাওয়া, সেই হোটেল দেওয়া হবে না শুধুমাত্র এরা হিন্দু ধর্মাবলম্বী বলে। আর এটাও আপনাকে মেনে নিতে হবে, এটাও আপনি অপপ্রচার বলবেন, আর এরপরেও বলবেন আপনার বাংলাদেশ স্বাধীন এবং এটা নতুন বাংলাদেশ। এ কোনোভাবে হতে পারে না। যেই সন্তরা আত্মোৎসর্গিত জীবন যাপন করছেন, এই যে রবিশন্দ্র মহারাজ, মেজর জিয়া যেই সেক্টরের দায়িত্বে ছিলেন, সে সেক্টরের অধীনে উনি মুক্তিযুদ্ধ করেছেন। তো যেই মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ আত্মোৎসর্গ করেছেন,
এবং বর্তমান যে অভ্যুত্থান হয়েছে এখানেও হাজার হাজার আত্মোৎসর্গ করেছে। তো হাজার হাজার আত্মোৎসর্গকে আমি স্বীকৃতি দেব, সম্মান দেব, মর্যাদা দেব, তাদের অবদানকে স্মরণ রাখবো। তাই বলে কি 30 লক্ষ শহীদের আত্মত্যাগকে ভুলে যাব? এই শিক্ষা কি আমাদেরকে এই আধুনিক শিক্ষা বা উন্নত শিক্ষা দিতে পারে? পরবর্তীকালে আমরা দেখলাম সনাতনীরা যেখানে মিছিল করতে যাচ্ছিলেন, সমাবেশ করতে যাচ্ছিলেন, ঠিক সেখানে যাওয়ার অনেক আগে পুলিশ নাকি বাধা দিল। এবার পুলিশকে কে নির্দেশ দিল? পুলিশ প্রশাসন এখন সেনাবাহিনীর হাতে, সেনা প্রধানের হাতে। তাহলে আপনারা কিসের জন্য এদেরকে বাধা সৃষ্টি করলেন? প্রশাসন আমাদেরকে যাইতে দিচ্ছে না। আমাদেরকে যাইতে দিচ্ছে না, কারণ আপনারা জানেন এটা শিডিউলড একটা সমাবেশ, এটা অনেক আগে ডিক্লেয়ার্ড হয়ে গেছে। এখানে চিন্ময় মহাপ্রভুর মতো ব্যক্তিত্বরা বক্তৃতা দেবেন। এইটা বাংলাদেশের সরকার অনুমোদন দিয়েছে বলে কোনো একটা নির্দিষ্ট জায়গায় পারমিশন পাওয়া গেছে সমাবেশের জন্য। কিন্তু যে সমাবেশে সাধারণ মানুষের ঢল উপচে পড়ার কথা, সেই সাধারণ মানুষকে আপনারা আটকে দিলেন সমাবেশ থেকে অনেক দূরে। কারণটা কি? কিসের জন্য সংখ্যালঘুদের আপনারা এরকম ভয় পাচ্ছেন? আরো বিভিন্ন হোয়াটসঅ্যাপে যে ভিডিও এসছে আমরা দেখলাম, একঝাঁক সনাতনীদের উপর ঝাঁপিয়ে পড়লেন কোনো পক্ষের একদল নেতা বা একদল কর্মী। এই যে উগ্র মৌলবাদ বাংলাদেশে প্রশ্রয় দিল কে? আজকে যেভাবে উগ্র মৌলবাদকে সেনাবাহিনী লালন করলো, যেভাবে ইসকন বিরোধী কথাগুলোকে দিনের পর দিন প্রশ্রয় দিল, যেভাবে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে কার্যত ওই মৌলবাদীর পাশে আছি এই ব্যাখ্যা, এই বার্তা দেওয়া হলো, তারপরে এই বাংলাদেশকে নিয়ে অন্তত বড় বড় কথা নাহিদের মতো এই সকল চরিত্র, এই সকল ছাত্র, এই সকল নন গ্রাজুয়েট লোকদের মুখে আজকের পর অন্তত আর মানায় না। প্রশ্ন অনেক, উত্তর কে দেবেন আমি জানি না। আমি সেনাবাহিনীর কাছে উত্তর চাইবো নাকি মোহাম্মদ ইউনূসের কাছে উত্তর চাইবো, সেই সম্পর্কে এখনো অবধি কোনো সিদ্ধান্ত অন্তত আমি নিতে পারি না। কিন্তু মোহাম্মদ ইউনূস যখন বলেন এই সরকারের বিরুদ্ধে এই রকম প্ররোচনা, এই রকম প্রচারণা এবং এই রকম পিছন থেকে ছুরি মারার মতো ঘটনা উঠে আসছে, যেখানে সরকার জানেই না কিভাবে সংখ্যালঘু সনাতনীদের দিনের পর দিন বাধা সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশে, ঠিক সেখানে কিন্তু সেনা প্রধানের দিকে ইঙ্গিত ওঠে, আঙুল ওঠে। আর সেনা প্রধান যে সন্দেহের ঊর্ধ্বে নয়, অন্তত আজকের ঘটনার পর তা কিন্তু আন্তর্জাতিক স্তরে আরো একবার প্রতিষ্ঠা পেল বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো এখানে সনাতন বেদান্তি সংসদ, ইসকন, বিভিন্ন সংগঠন, চৈতন্য সাংস্কৃতিক সংঘ, বিভিন্ন সংগঠন কাজ করছে। বিবেকানন্দ সংঘ আছে মনে হয়, হ্যাঁ, আমি জানি না। তো যা হোক, যেসব সংগঠনগুলো নিজেদের ধর্ম, কৃষ্টি, সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে, তারা আপনাদের পূর্বজদের অবদানের প্রতি, পূর্বজদের মূল্যায়নের প্রতি, তাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে আপনাদের দৃষ্টিভঙ্গির সেতুবন্ধন ঘটানোর জন্যই কাজ করছে। এটি যত আপনারা যুক্ত থাকবেন, আপনাদের শিকড় তত বেশি প্রথিত হবে ভূমিতে, তত বেশি শক্তিশালী হবে। আর মোহাম্মদ ইউনূস যেখানে হাত তুলে দিচ্ছেন, তখন দায় তো কাউকে না কাউকে নিতে হবেই। আর আইন শৃঙ্খলার দায় এখন সেনা প্রধানের হাতে। যেভাবে পুলিশ আজকে রংপুরে সনাতনীদের আটকালো, তা নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলে সেনা প্রধানের ভূমিকা নিয়ে কাটাছেঁড়া হবে। ইউনূসের ভূমিকা নিয়ে আমেরিকা, ভারতের মতো দেশ নিঃসন্দেহে কোনো কথা বলবে, কারণ এরপরে হয়তো এই সনাতনীদের উপর এই ধরনের অত্যাচারকে আর সহ্য করা হবে না। অন্তত ডোনাল্ড ট্রাম্পের যে ক্যাবিনেট তারা ঘোষণা করেছে, সেই ক্যাবিনেটের নাম দেখেই আমি এখনই বলে দিতে পারি। পাশাপাশি অনেক প্রশ্ন উঠলো, এই প্রশ্নগুলোর উত্তর আমার কিন্তু ভীষণ মাত্রায় প্রয়োজন বলে মনে হয়। কিসের জন্য হোটেল ভাড়া দেওয়া হলো না? আপনারা কি ভাবলেন হোটেলে কি কাজ করা হবে? হোটেলে কি কাজ করা হবে যা দেশের সুরক্ষার জন্য খারাপ জায়গায় চলে যেতে পারে? কেন হোটেল মালিকদের ফোর্স করা হলো যেন হোটেল না দেওয়া হয়? হোটেল মালিকরা তো ব্যবসা করছেন, আপনারা সেন্ট মার্টিনস ব্যবসার জন্য কাজে লাগাতে না পেরে চূড়ান্তভাবে অবনতির একটা জায়গায় নিয়ে চলে গেলেন। দ্বিতীয় প্রশ্ন হলো, সংখ্যালঘুদের পাশে যখন আমেরিকা, ভারতের মতো প্রভাবশালী দেশ দাঁড়াচ্ছে, ঠিক তখন কি আপনার অসম্মান হয়েছে ভেবে এই সংখ্যালঘুদের উপর প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করছেন মোহাম্মদ ইউনূস? ছি, এই মোহাম্মদ ইউনূস যেভাবে গোটা বিশ্বের বুকে বাংলাদেশের মান সম্মানকে কার্যত ধূলিসাৎ করলেন, এ থেকে মুক্তির উপায় কিন্তু বাংলাদেশের আগামী 5 বছরে কিভাবে আসবে আমি অন্তত এখন বুঝতে পারছি না। পুলিশ প্রশাসন এতদিন পর নিয়ন্ত্রণ হচ্ছে না কেন? কেন সরকার, পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা দায়িত্ব নিচ্ছে না?
কেন সেনাবাহিনীকে সামনে এগিয়ে দিচ্ছেন আপনি? কারণ আপনি দায় ঝেড়ে ফেলতে চাইছেন। আপনি সমস্ত কিছুর ব্যর্থতা দায় পরবর্তীকালে সেনাপ্রধানকে দেবেন, সেনাবাহিনীকে দেবেন, এবং আপনি সাধু পুরুষ সেজে আমেরিকায় পালিয়ে যাবেন। পাশাপাশি আজকের আইন উপদেষ্টা কোথায়? যে আইন উপদেষ্টা কথায় কথায় বলেন 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি করেন, যেই আইন উপদেষ্টা ইন্টারপোলে যেতে পারেন, যেই আইন উপদেষ্টা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট সেট আপ করতে পারেন, সেই আইন উপদেষ্টা সনাতনী সংখ্যালঘুদের উপর একটা কথা বলতে পারেন না কেন? কার্যত গা ঢাকা দিয়েছেন, কার্যত আপনি সেফ পলিটিক্স খেলার চেষ্টা করছেন। পলিটিক্সে যখন এসছেন তখন ফেস করুন, নয় চলে যান। সেফ পলিটিক্স খেলে বাংলাদেশের সাধারণ সংখ্যালঘু সনাতনী ভাই বোনদের বিপদ মুখে করবেন না। কারণ যেভাবে আমেরিকা তুলসী গ্যাবটকে রেখেছে, তারা যদি জানুয়ারি 2025 থেকে কাজ শুরু করে, তখন কিন্তু আপনারা পালিয়েও বাঁচতে পারবেন না। কারণ মনে রাখবেন, এক মাঘে শীত যায় না। আপনারা ধর্ম নিয়ে ছেলেখেলা করছেন, রাজনীতি করুন, কিন্তু পার্টিকুলার একটি ধর্মাবলম্বী মানুষকে হিট করে আপনারা দিনের পর দিন নোংরামি করে যাচ্ছেন রাজনীতির নামে, যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।